This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ডিজিটাল অ্যারেস্ট এই দুটো শব্দের সঙ্গে আজকের দিনে আপনি আমি সকলেই কম বেশি পরিচিত, কিন্তু ডিজিটাল অ্যারেস্ট বলে কি আদৌ কিছু সম্ভব? ডিজিটাল অ্যারেস্ট কি আদৌ হয়? কিভাবে বা হয় এই ডিজিটাল অ্যারেস্ট? এই সমস্তটাই কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে সাইবার প্রতারকদের কাছে অন্যতম একটা হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে বা একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। আর এই ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কিত যে বিশেষ প্রতিবেদন, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই ডিজিটাল অ্যারেস্টটা কি, তাই কিন্তু আজকে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। ধরুন আপনার কাছে কোনো ফোন কল এলো এবং তাতে জানা গেল যে আপনার নামে একটি পার্সেল পাওয়া গিয়েছে যেখানে রয়েছে মাদক জাতীয় দ্রব্য, এবং সেই ফোনটা এলো দিল্লি পুলিশ বা মুম্বাই পুলিশের তরফ থেকে। আবার এমনটা হতে পারে ইডি বা সিবিআই তরফ থেকে ফোন কলস এলো যে আপনি কোনো আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত এবং আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে, এবং সেই ফোন বলে আপনাকে জানানো হলো যে আপনাকে 7 দিনের জন্য, 15 দিনের জন্য বা হয়তো 1 মাসের জন্য ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হচ্ছে। প্রত্যেক মুহূর্তে দিতে হবে সেই সমস্ত পুলিশ আধিকারিক বা এজেন্সির আধিকারিকদেরকে আপনার পুঙ্খানুপুঙ্খ প্রত্যেক দিনের আপডেট, এবং সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে হবে যে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, এবং সেই ফাঁদে আপনি পা দিলেন এবং তারপরেই আপনি শিকার হলেন ডিজিটাল অ্যারেস্টের। কিভাবে হলো এই ঘটনা? একদম শহর কলকাতাতেই এক বৃদ্ধ দম্পতি, তারা কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছেন। কিভাবে হয়েছেন ডিজিটাল দেখে নিন আপনারা। কলটা আসে 19 ডিসেম্বর, সে অ্যাবাউট 3:30 ইন দ্য ইভিনিং। এটা প্রথম কলটা আসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম করে, হেড অফিস কনট প্লেস ব্রাঞ্চ থেকে। ওখানে বলা হয় আমি নাকি আমার নামে একটা ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে উইদাউট মাই নলেজ, আমি জানিও না কিছু। সেখানে নাকি একজন ক্রেডিট কার্ড আমার নামে পাওয়া গেছে, সেখানে নাকি ক্রেডিট কার্ড এক্সপেন্সেস হয়েছে 1,06,000 মতন অ্যাপ্রক্স। তাই বললাম আমার নামে তো এরকম আমি কোনো ক্রেডিট কার্ড অ্যাপ্লাইও করিনি এবং আমি কোনো ক্রেডিট কার্ড এরকম খরচাও করিনি জিনিসটা। তো তখন বলে না এটা তো হয়েছে। আলম তাহলে আপনারা এটা জিনিসটা এটা এখন ইনভেস্টিগেট করুন, ব্লক বলে আমরা তো ব্লক করে দিচ্ছি, কিন্তু এটা তো এখন পুলিশ ব্যাপার চলছে, আপনাকে এটা ইয়েতে ট্রান্সফার করা হচ্ছে দিল্লি পুলিশ হেডকোয়ার্টার্সে, ওদের কাছেও আপনি আপনার ইয়েটা বলুন, গ্রিভিয়েন্সটা। তো তারপরে যখন এই পুলিশ হেডকোয়ার্টার্স বলে যেখানে আমাদের লাইনটাকে ফরওয়ার্ড করা হলো, উনি আমাদের এই ক্রেডিট কার্ড বলার সাথে সাথেই হঠাৎ কিরম মানে থ্রেটনিংয়ের মতন আরম্ভ করে দিলেন। আমি এছাড়া আমার সঙ্গে আমি নাকি কোন হরিশ কার্তিক বলে একজন মানি লন্ডারিং আধার কার্ডের ইয়েটা আমাকে, আধার কার্ডের ডিটেলটা দিতে বলেছে আমাকে। তো আমি ভেবেছি বোধহয় অন ইনভেস্টিগেশন প্রসেস আমি আধার কার্ডের ইয়েটা দিই ওদের নাম্বারটা, সঙ্গে হোয়াটসঅ্যাপে মানে আর কি ছবিটা পাঠাই। তো সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ওরা উইদিন 25 to 30 মিনিটস ওরা পুরো আপনাকে যেটা দেখালাম ওই ইডির নোটিশটা পাঠালো, যেখানে আমাকে সেদিনই বাই 5:45 অ্যারেস্ট, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইয়ে হয়ে গেছে ইডির তরফে, এবং আমাকে বলা হচ্ছে মানি লন্ডারিং 25,000 crores মতন আমি এতে ইনভলভড হয়েছি, এবং আমি ওয়ান অফ দ্য সাসপেক্ট এই কেসে, এবং আমি যদি ওদের সাথে কোঅপারেট করি তাহলেই আমাকে রেহাই আছে, আর আমি যদি ওদের সাথে কোঅপারেট না করি তাহলে আমার অন্তত 3 থেকে 5 বছর কি 7 বছর জেল হবে, প্লাস আমাকে করবে, ফাইন করবে অ্যারাউন্ড অ্যাবাউট 5 lakhs। তাই বললাম আমি তো কোঅপারেট করতে রাজি আছি, কিন্তু বললো তা কোঅপারেট করতে রাজি আছেন ঠিকই, কিন্তু আমরা যেই ঘটনাটা ঘটেছে আপনার, এটা কিন্তু আপনি সুপ্রিম কোর্টের নিয়ম আছে নাকি এটা কারোর কাছে বলা যাবে না, সেটা নোটিশে আপনার লেখা আছে, আপনি কারোর কাছে এই জিনিসটা ডাইভালজ করতে পারবেন না। এবং আপনি আপনার বাড়িতে কে আছে? আমরা হাজব্যান্ড ওয়াইফ। তখন বললো এছাড়া কোনো থার্ড পার্টি
কাউকে কিছু বলতে পারবেন না, যদি আপনারা বলেন আপনাদের লাইফ উইল বি অ্যাট রিস্ক। বললাম কীরকম? বলে দেখুন এখন তো আমরা ইনভেস্টিগেশন করছি, আপনি আমাদের সাক্ষ্য দিচ্ছেন, এবার ওই হারিস কার্তিকের যারা লোকজন আছে তারা তো চারিদিকে রয়েছে, তারা কিন্তু আপনাদের লাইফ অ্যাট ডেঞ্জার করে দেবে, এমনকি আপনাকে মেরেও ফেলা হতে পারে। না, প্রথমে পুলিশ বলেছে, তারপরে সিবিআইকে ট্রান্সফার করলো লাইনটা। তো সিবিআই তারপর বলছে যে আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন তবেই আপনার আছে, ঠিক আছে সব কিছু, আর যদি কোঅপারেট না করেন। ইডির নোটিশ পাঠাচ্ছে আর বলছে তারা সিবিআইতে কাজ করে। না না, ইডির নোটিশটা তো পাঠিয়েছে, এটা ইনভেস্টিগেশন করছে এখন সিবিআই, দিল্লি পুলিশ অ্যালং উইথ ইডি অ্যান্ড সুপ্রিম কোর্ট, সবাই এর মধ্যে ইনভলভমেন্ট রয়েছে। তো সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ কথা বলতে বলতে বললো যেহেতু এটা সিবিআইয়ের ইনভেস্টিগেশন আন্ডার রয়েছে, লাইনটা আমরা ট্রান্সফার করে দিচ্ছি। সিবিআই তখন আরম্ভ করলো আরও পুলিশের মতনই থ্রেটনিং আরম্ভ করলো যে আপনাকে যদি কোঅপারেট না করেন আপনার কিন্তু লাইফ উইল বি অ্যাট রিস্ক। এবার আপনি যদি কোঅপারেট করেন ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আপনি এই কথাগুলো কাউকে কিছু বাইরে বলতে পারেন। বললাম কেন, বললে কি হবে? বলে না, বললে আমরা আপনার লাইফের যে রিস্ক কাভারটা করব সেটা কিন্তু আমরা করতে পারবো না, কেন আপনি যে কোনো সময় আপনি অ্যাটাক হতে পারে। যারা হারিস কার্তিক বলে যে মানি লন্ডারিং কেস করেছে, সে আপনাদের কোনো রকমভাবে লাইফকে করতে পারে। তো আমি বললাম যে ঠিক আছে। তো তখন আমাকে সেদিন থেকে আরম্ভ করলো, 19 তারিখ থেকে প্রায় 1 ঘন্টা অন্তর অন্তর আমাকে ফোন কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে বলতে হচ্ছে যে আই এম সেফ বলে। যে এটা না, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে বলছে, কথা যেটা বলছে সব, কিন্তু তারপর বললো এটা আপনি যে আছেন, এমনকি আমি ওয়াশরুমে যাচ্ছি সেটাও আপনি ওয়াশরুমে যাচ্ছেন, আপনি সেফ আছেন। আমার ওয়াইফ একটু বাইরে যাচ্ছে কি মন্দির যাচ্ছে যে কোনো জায়গায়, তখন তাকে বলতে হচ্ছে আই এম গোয়িং টু মন্দির ফ্রম হার মোবাইল, ওনার মোবাইল থেকে, এবং ফিরে আসার পর আবার রিপোর্ট করতে হচ্ছে। আমার মেডিসিন কিনতে যাচ্ছে, কেন আমি রিসেন্টলি খুব অসুস্থ হয়েছিলাম, আমি কেপিসিতে অ্যাডমিট ছিলাম। তো বলছে যে মেডিসিন কিনতে যাবে, সেটাও ওনাদের রিপোর্টিং করে যেতে হবে। এটা প্রায় 19 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এটা চলেছে প্রায় আপনার 25 তারিখ অবধি এরকম। 25 তারিখের পর 26 তারিখে আমাকে বলা হলো যে আপনার, তার মধ্যে ইন দ্য মিন টাইম বলছে যে, আমি বললাম যে আপনার যা ওরা সিবিআই যা বলছে আপনাদের চলে কিরকম করে। আমি বললাম দেখুন আমি তো অ্যাট প্রেজেন্ট সার্ভিসে নেই, যেহেতু আমি অসুস্থ হয়ে অনেক দিন লিভে হয়ে গেছে আমার। তো আমি বললাম আমার যা মিউচুয়াল ফান্ড এবং ফিক্সডে যা সেভিংস আছে তার উপর আমার সংসারটা চলছে। তো বলে তাহলে আপনি এক কাজ করুন, মিউচুয়াল ফান্ড তো অন্য জায়গায় এগুলো করা থাকে, তো বললো আপনি এগুলো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে আনুন, তারপর আমাদেরকে সেভিংস অ্যাকাউন্ট থেকে সেই ডিটেলসগুলো পাঠান। তো আমি বললাম যে ঠিক আছে, হয়তো ওরা অ্যাট প্রেজেন্ট ইনভেস্টিগেশন প্রসেসের জন্যে হয়তো আমার এগুলো দেখতে চাইছে যে আমি আদৌ কত টাকা আছে না আছে, কেন সুপ্রিম কোর্ট নাকি এগুলো ওদের কাছে ডিটেলস দিতে হবে, দরকার হলে এই টাকাগুলো সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে হবে। হ্যাঁ বলা হয়েছে, প্লাস ওখানে নোটিশেও লেখা আছে, ইডি নোটিশে বললো যে এগুলো জমা রাখতে হবে, যতদিন আপনার এই কেসটা চলবে ততদিন ইট উইল বি আন্ডার সুপ্রিম কোর্ট। কেসটা ওভার হয়ে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এগুলো ট্রান্সফার হয়ে যাবে, তারপর অ্যাকর্ডিংলি আপনি সেগুলো ইউজ করতে পারবেন। তো আমি ওদের ডিটেলসটা পাঠালাম। ডিটেলসটা পাঠাবার পর ওরা সঙ্গে সঙ্গে 26 তারিখ আমার হঠাৎ বলছে যে এই টাকাগুলো আপনাদের একটা নাম্বার দেওয়া হচ্ছে, একটা পার্সন কনসার্নডে, সেখানে আপনি এগুলো আরটিজিএস করুন, কেন এগুলো জমা রাখতে হবে। তো আমি অন গুড ফেথ করতে গেলাম, তখন আমার মনে একটু সন্দেহ হলো, কিন্তু আমি একটা আতঙ্কের মধ্যে রয়েছি। হ্যাঁ, আমি সেভিংসে রেখে সেভিংস থেকে আমি সেগুলো আবার ওদের অ্যাকাউন্টে যে আরটিজিএস করলাম 2টো ব্যাংক থেকে, একটা ছিল এই আইডিবিআই ব্যাংকে প্রায় 13,50,000, আর একটা ছিল আপনার ওই বন্ধন ব্যাংক
একটা গোল পার্ক আইডিবিআই আর বন্ধনটা হচ্ছে গড়িয়াহাটের। তো দুটো ট্রান্সফার করলাম। তারপর আমাকে বললো ঠিক আছে, এগুলো তো আপনার রইলো, যতদিন আপনার চলবে, খুব সম্ভবত কেসটা হয়তো 7 দিন কি 10 দিন এইটা ইনভেস্টিগেশন প্রসেসটা রয়েছে, তারপরে আপনাকে যেরকমভাবে জিনিসটা তাড়াতাড়ি হবে ততদিন আপনারা ব্যাংকে ওটা আমরা ট্রান্সফার করে দেবো। তো আমি অন গুড ফেথ করলাম। তারপর হঠাৎ একদিন বলছে এর মাঝে 25-26-এর পরে আইডিবিআই থেকে 13 লাখ নিয়েছিল। আমাকে বলছে যে দেখুন আপনার কেসটা তো এখন এন্ডের পথে রয়েছে, এখন আপনাকে একটা সুপ্রিম কোর্টের ইয়েতে কিছু টাকা জমা রাখতে হবে আবার, এটা জানুয়ারির 2 তারিখ। বললাম কী পারপাসে? না অন সিকিউরিটি গ্রাউন্ড, যে অন সিকিউরিটি পারপাস এটা আপনাকে জমা রাখতে হবে, কেসটা ওভার হয়ে গেলে। তখন বলছে আরও 5 লাখ টাকা। তাহলে দেখুন আমার কাছে আর কিচ্ছু নেই, আমার যা ছিল আমি দিয়ে দিয়েছি, এখন আমার ওষুধ কেনার পয়সা নেই, আমি আজকে কি খাবো কালকে কি খাবো জানি না, আমি দিতে পারবো না। তখন আমার ওয়াইফকে বলছে ওরা যে আপনার ওনাকে বলছে যে আপনার কাছে যদি কোনো গোল্ড থাকে, গোল্ডটা আপনি বন্ডে রেখে টাকাগুলো ট্রান্সফার করুন। কিন্তু সব জানে ওদের কাছে, যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আছে। বললো আপনার তো ব্যাংকে এই আইডিবিআই ব্যাংকে 50,000 আছে। আমি দেখুন এগুলো আমার মেডিসিন কেনার টাকা, আমার তো মেডিসিন মাস গেলে আমাকে প্রায় 5 থেকে 10,000 টাকা মেডিসিন দরকার হয়। তখন বললো এক কাজ করুন, আপনি এটা এখন অন্তত 50,000 টাকা আমাদের গুগল পের মাধ্যমে করুন, কেন আমরা তাহলে SBI সুপ্রিম কোর্টকে বলতে পারবো এনার কন্ডিশন এরকম ডিটোরিয়েটিং কন্ডিশন, সেই জন্য উনি 5 লাখ দিতে পারবেন না, এটা আমরা সুপ্রিম কোর্টে করব, পিটিশন করব। আমি বললাম দেখুন এর বেশি আমার কিছু দেওয়ার মানে ক্ষমতা নেই। তখন আমি 50 লাখ টাকা ওদের গুগল পে করি, 50,000 টাকা গুগল পে করি। তো তা বন্ধন ব্যাংকে 3.5, আর এখানে আপনার আইডিবিআইতে 13 লাখ, আর 50,000 ওই গুগল পের মাধ্যমে আইডিবিআই থেকে। তারপর ওরা 2-3 আমাদের সাথে মোটামুটি কন্ট্যাক্ট রেখেছিল। এবার দেখছি 4 তারিখ থেকে, যেহেতু আমি ওদের রিপোর্টিং করতাম, যেটা আপনাকে আমি বলছি আই অ্যাম সেফ বলে, দেখছি ওটা টিক পড়তো, মানে যেরকম হোয়াটসঅ্যাপে কেউ দেখলে টিক পড়ে, তো আমি দেখছি কি কোনো টিক পড়ছে না, কিচ্ছু না। তখন আমার 1 ঘন্টা 2 ঘন্টা অন্তত যেরকম আমি পাঠাই, হ্যাঁ ইয়েস, এমনকি ওরা যেটা পাঠিয়েছে সিবিআইয়েরও প্রোফাইল পিকচার ছিল, ঠিক আছে, সিবিআই দিল্লি পুলিশেরও ছিল, দিল্লি পুলিশ হেডকোয়ার্টার্স বলে, সেখানকার নাম্বার পুরো টোটালি রয়েছে। সিবিআই যিনি কন্ডাক্ট করছিলেন মিস্টার নিতিন পাওয়ার বলে। ডিজিটাল অ্যারেস্টকে হাতিয়ার করে যে সমস্ত সাইবার প্রতারক প্রত্যেক মুহূর্তে প্রতারণা করছে, তাদের জালে পা দিয়ে লক্ষ লক্ষ মানুষের প্রচুর টাকা, কার্যত লক্ষ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফাঁকা হয়ে যাচ্ছে, সেই চিত্র, সেই প্রতিবেদন তুলে ধরলাম আমরা। কিন্তু আদপে ডিজিটাল অ্যারেস্ট বলে কি কিছু হয়? কি বলছেন পুলিশ কর্তারা, শুনে নেব তাদের কাছ থেকে যে ডিজিটাল অ্যারেস্ট একদম ভুয়ো, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছুই হয় না। অ্যারেস্ট যদি হয় তাহলে সশরীরে অ্যারেস্ট করতে হয় কোনো মানুষকে, এবং তার জন্য রয়েছে রীতিমতো নিয়ম। খোদ পুলিশ কর্তার মুখ থেকে শুনে নেব তার কথা এই ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত বিষয়ে। এই যে ডিজিটাল অ্যারেস্ট হয়েছে কথাটা ভারতবর্ষে কিংবা পশ্চিমবঙ্গে কলকাতায় ছড়াচ্ছে, এটা বেসিক্যালি সবই হচ্ছে বাতুলতা এবং সবই ফলস এবং সবই হচ্ছে ফ্রড এবং চিটিংবাজি। ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো অ্যারেস্ট ভারতবর্ষের আইনে কোথাও নেই। আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ লোককে এই কথাটা বলছি, ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো অ্যারেস্ট ভারতবর্ষের আইনের কোথাও নেই। ডিজিটাল অ্যারেস্ট নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যারেস্ট করতে গেলে মাথায় রাখতে হবে আপনার কাছে ইউনিফর্ম পুলিশ আসবে, আপনাকে কারণ দর্শাতে হবে যে এই কারণ আপনি এই দোষ করেছেন এবং সেই জন্য আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু তার মানেই কিন্তু তার ডিজিটাল অ্যারেস্টের কোনো ওয়ারেন্ট হবে না। এটা যারা ফ্রড, যারা চিটিংবাজ, যারা এইরকম ফ্রড করে ডিজিটাল অ্যারেস্টটা করছে, তাদের ভিতরটা বলে দিই খালি, তারা করে কি, তারা যে কোনোভাবে ব্যাংকের যখন ধরুন আপনি 2,000 টাকা কি 10,000 টাকা কি 2 লাখ টাকা তুললেন, তারপরে আপনার কাছে একটা SMS আসে
যে আপনার কাছে এখন এই অ্যাকাউন্টে হয়তো 60 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আপনি তুলেছেন, অর্থাৎ এই যে 60 লাখ টাকা আছে এই SMS-টা নানাভাবে এই ফ্রড মাস্টারদের কাছে চলে যাচ্ছে। অর্থাৎ ফ্রড মাস্টাররা বুঝতে পারছে যে এই লোকটার কাছে 60 লাখ টাকা আছে, কিংবা ধরুন 60 লাখ টাকার জায়গায় 80 লাখ কিংবা 2 কোটি ধরুন, সে কোথা থেকে হয়তো 20 লাখ টাকা পেমেন্ট করেছে। এই 20 লাখ টাকা পেমেন্টের পরে তার কাছে এখনও 2 কোটি টাকা আছে, অর্থাৎ এর কাছ থেকে আমরা কিছু রোজগার করতে পারবো। যদি আপনার ব্যাকগ্রাউন্ডে 500 টাকা থাকে তবে ডিজিটাল অ্যারেস্ট আপনার কোনোদিনই আপনাকে ফোন করবে না। তো এই ডিজিটাল অ্যারেস্টে তারা প্রথমে একটা ফোন করবে, ফোন করার পর প্রথমে আপনাকে সাথে কথা এমনি মিষ্টি কথাবার্তা বলবে যে আপনার একটা মাল সাথে এয়ারপোর্টে আটকে আছে, এ তো আপনার নামে এসছে, কিন্তু মালটা চেক করে দেখা গেছে যে এর মধ্যে নিষিদ্ধ ড্রাগ আছে, নিষিদ্ধ ড্রাগ। হ্যাঁ মানে বলছি সেটা বলবো এটা ফোনে প্রথমে বলে তারপরে হোয়াটসঅ্যাপে চলে আসবে, হোয়াটসঅ্যাপে দেখাবে, প্যাকেটটা দেখিয়ে একদম এয়ারপোর্টে সিল দেওয়া সব কিছু করে একটা পুলিশ অফিসার, মানে অর্থাৎ একদম লেখা থাকবে CBI, পিছনে লেখা থাকবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইউনিফর্ম পরা 2-3 জন পুলিশ অফিসার বসে আছে, কিংবা বোম্বে ক্রাইম ব্রাঞ্চ, গুজরাট ক্রাইম ব্রাঞ্চ, তাদের পিছনে এইসব লেখা থাকবে। তারা বলবে হিন্দিতে বলবে, এই প্যাকেটটা দেখিয়ে বলবে, কিংবা একটা কাগজ, এই হচ্ছে আপনার ড্রাগের ইস্যুটা আপনার নামে এসছে, আপনার বাড়িতে আমরা যাচ্ছি, আপনার কাছে এই ড্রাগটা পৌঁছে দেবো, এবং আপনি কিভাবে এই ড্রাগের বিজনেস কতদিন ধরে করছেন। অটোমেটিক্যালি সাধারণ লোক এটা ঘাবড়ে যাবে, এবং ঘাবড়ে যাওয়ার পরেই বলবে আমি তো কিছু বলিনি। বলছেন না, তাহলে আপনার নাম জানলো কীভাবে? আপনার আধার নাম্বার এই, আপনার প্যান নাম্বার এই, অর্থাৎ পরপর কনভিন্স করার জন্য তারা আধার নাম্বার, প্যান নাম্বার, অ্যাড্রেস সব বলতে আরম্ভ করবে। কতটা প্রিপেয়ার্ড অবস্থায় তারা আছে তার জানানোর জন্য তারা এইভাবে করবে। করার পরে যখন কনভিন্সড হয়ে যাবে তখন অটোমেটিক্যালি তারপরে বলবে আমরা কি আর ওয়ারেন্ট ইস্যু করেছি? ওয়ারেন্ট ইস্যু করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ও মাথা অবাক হয়ে দেখবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তো দেখবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার জাস্টিস 3 জন বসে আছে, এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তার নাম উচ্চারণ করছে, যে যেই ভদ্রলোককে বলছে তার নাম উচ্চারণ করছে, আপনি দোষ করেছেন, আপনার নামে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করা হচ্ছে। মানে সব AI ইন্টেলিজেন্সের মাধ্যমে, অল্টারনেটিভ ইন্টেলিজেন্সের মাধ্যমে আরম্ভ করে দিচ্ছে। করে নিয়ে যখন কনভিন্স হয়ে গেল তখনও বলে ঠিক আছে কালকে সকালে তো আমরা ফ্লাইটে যাচ্ছি, তো তখন আপনার সাথে আপনি বাড়িতে থাকুন, আমরা যাচ্ছি। কিছুক্ষণ পরে আবার একটা টিম ফোন করবে, তারা বলবে একটা নেগোসিয়েশনে আসুন স্যারের সাথে, নাহলে হবে না। তো ওরা নেগোসিয়েশন মানে হচ্ছে টাকা, এবং তারপরেই বলবে আপনার ফোনটা কিন্তু সিজ হয়ে গেছে, এই ফোনটা থেকে কিন্তু আপনি কোথাও কথাবার্তা বলতে পারবেন না, এবং আপনি কোথাও কথাবার্তা বলতে পারবেন না, এবং আপনার এই কথাবার্তা কিন্তু আমাদের কাছে নোট হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে ভয় পাওয়ার কোনো ঘটনা নেই। আপনি এই ফোনটা পাওয়ার পরেই আপনার প্রথম কাজ হচ্ছে নিয়ারেস্ট আপনি যেই জুরিসডিকশনে থাকেন সেই জুরিসডিকশনের থানার ওসিকে কিংবা থানাতে একটা ফোন করা। যদি থানার নাম্বার আপনার কাছে না থাকে, অনেকের কাছে থানার ওসির নাম্বার কি থানার নাম্বার থাকে না, তখন আপনি 100 ডায়ালে ফোন করবেন, 100, যেটা টোল ফ্রি নাম্বার, 100-তে ফোন করবেন, কিংবা 1090, এটাও টোল ফ্রি নাম্বার, আপনার কোনো পয়সা লাগবে না। তাতে আপনি ঘটনাটা জানান, এবং জানানোর পরে তাকে বলুন যে আমাকে আইনগত সাহায্য, নেসেসারি পুলিশ অ্যাসিস্ট্যান্স মে কাইন্ডলি বি গিভেন, অর্থাৎ আমাকে যতটুকু লিগাল সাহায্য দরকার পুলিশের পক্ষ থেকে সেই সাহায্যটা করুন। আরেকটা নাম্বার বলছি, ইম্পর্টেন্ট নাম্বার, যে আপনাদের মাধ্যমে 033-2250-5099, 033-2250-5099, এই নাম্বারে আপনারা ফোন করে আপনার পুরো কষ্টের কাহিনিটা, গোটা কাহিনী বলতে পারবেন। এই নাম্বারটা হচ্ছে ওসি কন্ট্রোলের নাম্বার, অর্থাৎ লালবাজারের বসে উনি পুরো কলকাতা অ্যাডজয়নিং এরিয়ার খবরাখবর রাখছেন এবং কন্ট্রোলে আছেন। তাকে আপনি ঘটনাটা বলবেন, উনি আপনার ফোনের পরেই দেখবেন লোকাল থানার অফিসার আপনার বাড়িতে এসে গেছে, ইউনিফর্ম পুরো অফিসার। তখন আপনি নিশ্চিন্তভাবে থাকবেন, কোনোরকমভাবে কোনো রকম টাকা পেমেন্ট করবেন না, এদের কথার কোনো গুরুত্ব দেবেন না, এদের সম্পূর্ণ যদি পারেন এইটাকে ওনারা যে কথাটা বলবেন সেটাকে রেকর্ড করার একটা চেষ্টা করুন, যেই রেকর্ডের মাধ্যমে পরে প্রমাণিত হবে যে এই লোকগুলো এই কথাগুলো বলছিল। সুতরাং আপনারা খুব কসাস থাকুন,
কোনোরকমভাবে কোনোরকম টাকা পয়সা কাউকে কোনো কিছু পেমেন্ট করবেন না, এবং দয়া করে লোকাল পুলিশ অফিসারের সাহায্য নিন। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং এন্টার পুলিশ বাহিনী আপনাদের সাহায্যের জন্য রয়েছে। ডিজিটাল অ্যারেস্ট বলে আদপে কিচ্ছু হয় না, এমনটাই কিন্তু দাবি পুলিশের। শুধুমাত্র তাই নয়, যারা সাইবার এক্সপার্ট তারাও কিন্তু একই কথা বলছেন যে ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, পুরোটাই সাইবার প্রতারকদের একটা চাল মাত্র। আপনি যদি এই সাইবার প্রতারকদের থেকে বাঁচতে চান, তাহলে সাইবার এক্সপার্ট যারা তারা কি বলছে এই ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে বা সাইবার প্রতারণা সম্পর্কে শুনে নিন তাদের মুখ থেকেই। ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে যে ডিজিটাল অ্যারেস্ট মানে হচ্ছে শুধু ভয় পাওয়ানো। আপনার কাছে যদি ফোন আসে যে এবং পুলিশের ড্রেস পরে আছে বা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির হয়ে বলছি আমি বলে, সেখানে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন আপনার কাছে ইকুয়াল রাইটস আছে জানার যে আপনি কেন ওনারা ফোন করছেন এবং কেন ভয় দেখাচ্ছেন এবং আদৌ কিছু আপনার সঙ্গে কেস হয়ে আছে কি না। কিছুগুলো এক্সাম্পল হচ্ছে আপনাকে ফোন করে বলতে পারে যে আপনার আধার কার্ড অ্যাসোসিয়েট হয়েছে, কোনো একটা পার্সেল পাওয়া গেছে নার্কোটিক্স ডিপার্টমেন্টে বা এয়ারপোর্টে পাওয়া গেছে, যেখানে কিনা নার্কোটিক্স অ্যাক্টের আন্ডারে আসছে, কোনো ড্রাগস ওখানে সাপ্লাই হচ্ছিল, এবং সেইটাতে আপনি ভয় পেয়ে গিয়ে আপনাকে বলা হবে আপনার ক্যামেরাটা অন করে থাকুন, আপনি ডিজিটাল অ্যারেস্টে আসছেন এবং আপনাকে সবসময় এই ক্যামেরা অন করে থাকতে হবে। তারপর আপনার ফিনান্সিয়াল ডেটা নেবে, কোথায় কোথায় আপনার ইনভেস্টমেন্টস আছে তার আইডি পাসওয়ার্ডস নিয়ে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেটা নিয়ে সেখান থেকে অ্যামাউন্ট ট্রান্সফার করে নেওয়া। এই প্রবলেমগুলো হয়। আমরা যেটা রিসেন্ট কিছুগুলো কেস দেখেছি, তার মধ্যে একটা সবচেয়ে মানে একটা খারাপ জিনিস হয়েছে, সেটা হচ্ছে একজন ভদ্রমহিলা, তিনি হচ্ছেন স্কুল টিচার, উনি হার্ট অ্যাটাক হয়ে যায়, উনি মারা যান। ওনার কাছে ফোন আসে উনি যখন স্কুলে ছিলেন যে ওনার মেয়ে একটা রেড লাইট এরিয়াতে ধরা পড়েছে এবং সেইখান থেকে দাঁড়িয়ে থেকে নিয়ে আপনাকে ফোন করা হচ্ছে, আপনি যদি তাকে বাঁচাতে চান এত অ্যামাউন্ট আপনি ট্রান্সফার করুন, নাহলে আপনাকেও ডিজিটাল অ্যারেস্টে থাকতে হবে। এইভাবে উনি প্যানিক হয়ে নিয়ে যখন বাড়িতে পৌঁছন, বড় ছেলেকে জিজ্ঞেস করেন যে মেয়ে কোথায় আছে, উনি দেখতে পান বাড়িতেই আছেন, তাতেও ওনার পালপিটেশন এতটাই হাই থাকে এবং ওনার মানে হার্ট অ্যাটাক হয় না, উনি মারা যান। আরেকটা যেটা ইনসিডেন্ট আমি কলকাতায় দেখতে পাই, উনি একজন মিডিয়া পার্সোনাল, আমি তার নাম নিতে পারি না, উনি খুব একটা আর্লি স্টেজে, আমরা যখন ডিজিটাল অ্যারেস্ট নিয়ে এতটা অ্যাওয়ারনেস ছিল না, তখন আমার কাছে ফোন আসে হোয়াটসঅ্যাপে যে, এবং উনি খুব প্যানিক হয়নি, ওনার ফ্যামিলি মেম্বার্সও প্যানিক ছিলেন যে ওনার কাছে এরকমভাবে সিবিআই থেকে কল এসছে এবং তাকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছে, উনি কাজ করতেও যেতে পারেননি। ইভেন যখন কাজে গেছিলেন সেদিনও কিন্তু ওনার ল্যাপটপটাকে অন করে নিয়ে, ক্যামেরা অন করে, মোবাইল ফোনের ক্যামেরা অন করে নিয়ে উনি কাজে গেছেন এবং উনি রেডিও যা অ্যাক্টিভিটি কাজের করেছেন সেগুলো শুধু পুরোপুরি যারা ক্রিমিনাল, তারা সাইবার ক্রিমিনাল, তারা কিন্তু ওখান থেকে দেখেছে। তো এই জিনিসগুলোতে কী হচ্ছে, নট অনলি ইউ আর বিং হ্যাকড, আপনার সঙ্গে সঙ্গে আপনার কোম্পানি যেখানে আপনি কাজ করছেন সেটাও কিন্তু একটা রিস্কে আছে। আর একটা খুব উপকারী টুল বা অ্যাপ হচ্ছে ট্রুকলার, যেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে এইটাকে কতজন স্প্যাম বলে রিপোর্ট করেছে, কতজন বলছে যে এই নাম্বার থেকে যেটা কল এসছে সেটা রিসেন্টলি নামটা চেঞ্জ হয়েছে। এই রকম জিনিসগুলো কিন্তু একটা অ্যালার্ট, যেটাতে আপনি বুঝতে পারবেন যে এই ফোনগুলো রিসিভ করা উচিত কি উচিত না। গড়িয়াহাটের কাকুলিয়া রোডের বাসিন্দা রায় দম্পতি, তাদের কাছে ফোন আসে ব্যাংকের থেকে, জানানো হয় আর্থিক প্রতারণায় যুক্ত এই পরিবার। কল ট্রান্সফার করা হয় দিল্লি পুলিশকে। এরপর ইডি আধিকারিকদের পরিচয় দিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে কল ট্রান্সফার করা হয়। সাইবার প্রতারকদের প্রতারণায় জালে পা দেয় রায় দম্পতি। এবার এইখানে আমি যখন তখন লাস্টে এমন হয়ে গেছি, আমি দেখছি হঠাৎ একদিন 6 তারিখ বোধহয়, 7 তারিখ সকালবেলা আমি ফোন, 6 তারিখ আমি ফোন করছি, কেউ ফোন রিসিভ করছে না, মানে রিং হচ্ছে। স্টেট ব্যাংকে ফোন করছি, কেউ ফোন, তখন বলছে স্টেট ব্যাংকে ফোন করতে বলছে দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট। আমি দিল্লি পুলিশে ফোন করছি, বলছে কোনো কো শব্দ উঠছে আর মিউজিক বাজছে। এবার আমি তখন নর্মাল কল করেছি, নর্মাল কল। আর যেটা সিবিআই যেটা ছিল, যেটা আমার ইনভেস্টিগেশন, সেখানে আমি হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কল করতাম। আমি দেখছি কি তখন হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কল করছি, কোনো পুরো টোটালি ব্ল্যাঙ্ক, রিং হচ্ছে, কিছু হচ্ছে।
যখন আমি নর্মাল কল করছি তখন একজন ভদ্রমহিলা ধরলেন, মানে ভদ্রমহিলা মানে খুবই কী বলবো, ওনার কথাও ঠিক বুঝতে পারছি না, আর মানে একটা ভিলেজের মতন কিরম কথাবার্তা ওনার। উনি বলছেন যে হ্যালো, আমি যে মিস্টার নিতিন পাওয়ারকে দিন। কে বলে কে নিতিন পাওয়ার? নিতিন পাওয়ার বলে এখানে কেউ নেই। কোন ভাষায় বলছিলেন? বাংলাতে। এবার সেকেন্ড টাইম আমি আবার করেছি, বলে আপনি আমাকে, তখন বলছে আপনি আমায় ডিস্টার্ব করছেন কেন, বয়স্ক ভদ্রমহিলাই। আমি যে ডিস্টার্ব করবো মানে, এটা তো সিবিআই নিতিন পাওয়ার নাম্বার। বলে না না। আমি এটা কোথাকার নাম্বার? বলে এটা হাওড়া শিবপুরের নাম্বার। সাইবার প্রতারণা রুখতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে বিশেষ পোর্টাল, যার নাম ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। এছাড়াও দেশব্যাপী 1930 টোল ফ্রি নম্বর রয়েছে সাইবার প্রতারণার অভিযোগ নথিভুক্ত করার জন্য। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইংয়েরও রয়েছে সাইবার সংক্রান্ত অভিযোগ দায়ের করার বিশেষ ফোন নম্বর, যা হলো 03323248072। ডিজিটাল অ্যারেস্ট একদমই ভুয়ো, তা আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরলাম। সাইবার প্রতারকদের থেকে সাবধানে থাকুন, সচেতন হন, আর কোনোভাবে কোনো রকম সাইবার প্রতারকদের জালে পা দেবেন না। এইরকম আরো অনেক রকমের অপরাধ সংক্রান্ত প্রতিবেদন নিয়ে আমরা থাকবো আপনাদের সঙ্গে। আজকের মতো এই প্রতিবেদন এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে থাকবো আবার অন্য কোনো প্রতিবেদনের সঙ্গে।